আজ সারা দেশে রেলপথ ব্লকেটের ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। রাজধানীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্সিলারি ফোর্সের 426 জন সদস্য, অভিযোগ পেলে ব্যবস্থা। এবং মৌলভীবাজারে লাউয়া ছড়ায় শুকিয়ে গেছে সব ছড়া, খাবার পানির জন্য লোকালয়ে আসছে বন্যপ্রাণী। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। 6 দফা দাবি আদায়ে আজ রেলপথ ব্লকেটের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে তাদের দাবিগুলো নিয়ে বৈঠকে একমত না হতে পারায় আন্দোলনের অংশ হিসেবে রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা। এদিকে রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে শরিয়া কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গেল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে একই প্রজ্ঞাপনে সাহেলা পারভিনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করছে অক্সিলারি ফোর্সের 426 জন সিকিউরিটি গার্ড। গ্রেফতারি ক্ষমতা পাওয়া এই ফোর্সের সদস্যরা মার্কেট, বাজার আর আবাসিক এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি পাকড়াও করছে অপরাধীদের। আবার অনেক জায়গায় অভিযোগের প্রমাণ পাওয়ায় এই ফোর্সের একাধিক সদস্যর বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। নগরীর ধানমন্ডির 3 নম্বর সড়ক। সম্প্রতি সেখানে সন্দেহভাজন 3 জনকে আটক করে গ্রেফতারি ক্ষমতা পাওয়া অক্সিলারি ফোর্সের সদস্য ও সেখানকার নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় এই 3 জনই ছিনতাইকারী চক্রের সদস্য। পরে তাদের ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। এভাবেই দায়িত্ব পালন করে চলছেন প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্স। তবে খালি হাতে অনেক সময় বিশেষ পরিস্থিতি মোকাবেলা করা চ্যালেঞ্জের, বলছেন দায়িত্বপ্রাপ্তরা। ধানমন্ডির ভিতরে আবাসিক কোনো চুরি, ডাকাতি ও ছিনতাই ও মাদক এই ধরনের কিছু বিক্রি করলে তাৎক্ষণিক পুলিশকে সহযোগিতা করে এবং নিজে অ্যারেস্ট করে তাৎক্ষণিক থানায় প্রেরণ করা। এটা অনেক রিস্ক। সাধারণ ক্ষেত্রে আমরা তো অরিজিনাল ফোর্স ছিলাম না, অরিজিনাল ফোর্সই হিমশিম খাচ্ছে, তা আমরা সাধারণ গার্ড। তারপরেও আমরা পুলিশকে যতটুকু সহযোগিতা আমরা করতেছি। রমনা বিভাগের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন কড়া নজরদারির মধ্য দিয়ে এই ফোর্সের নিয়োগ পাওয়ারা দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। মার্কেট কেন্দ্রিক যারা আছে তাদেরকে কিন্তু পুলিশের যে ক্ষমতাটা এটা কিন্তু দেওয়া হয়েছে যে তারা কোনো ছিনতাইকারী, চোর বা এরকম কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন পুলিশের মতো রিয়াক্ট করতে পারে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবে। ঘটেছে একটা আমার নিউ মার্কেট এলাকায় একটা এরকম শুনেছিলাম, পরে সাথে সাথে কিন্তু ওইটা বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানা এলাকায় মণিপুরি পাড়ায় দায়িত্ব পালন করতে দেখা যায় নতুন এই ফোর্সের সদস্যদের। বাইরের লোক কারা আসে আপ ডাউন করলে আমরা ওইগুলো ফলো করি। কারোর সেই চলাফেরার ভিতরে কারো যদি দেখি যে চলাফেরা গতিবিধি সন্দেহজনক, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। আজ যদি মনে করি সন্দেহ হচ্ছে তাহলে আমরা তখন উপরে আমাদের কর্তৃপক্ষকে জানার পরে আমরা থানার সাথে যোগাযোগ রাখি। পুলিশের এই কর্মকর্তা বলছেন তেজগাঁও বিভাগে নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্সের সদস্যরা কাজে সহযোগিতা করছেন। অক্সিলারি ফোর্স আমার বিভাগে 42 জন, এই 42 জনের আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই বড় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক রাখছি। তবে অক্সিলারি ফোর্স কতদিন মাঠে থাকবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ডিএমপি সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দুঃসময়ে শাসনভার গ্রহণ
ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় টাইমস ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর এই তালিকায় নাম থাকায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সাময়িকী টাইম ম্যাগাজিন। অভূতপূর্ব এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের জন্য ছাত্র জনতার অনুরোধে বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এরপর থেকে দেশ পুনর্গঠনে অর্থনীতি, রাজনৈতিক এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গা ইস্যু পর্যালোচনা করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় রোহিঙ্গা প্রত্যাবর্তনে আগ্রহ দেখায় মিয়ানমারের জান্তা সরকারও। এছাড়া চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে নতুন বিনিয়োগ, মার্কিন শুল্ক নীতি, ভারত বাংলাদেশ কূটনীতিক বিষয়গুলোতে তার বলিষ্ঠ নেতৃত্বে শক্তিশালী অবস্থান নেয় বাংলাদেশ। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বার্তায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, কয়েক দশক আগে ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে লাখ লাখ মানুষের ব্যবসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কঠিন সময়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানবাধিকার পুনরুদ্ধার করে ন্যায়সঙ্গত মুক্ত সমাজ গড়ে তুলেছেন। টাইম ম্যাগাজিনের বিশ্ব নেতাদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপরই নাম রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। নাইম আহমেদ, 21 টেলিভিশন। দল থেকে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাদের বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার পরিকল্পনা বেশ এগিয়েছে। আনন্দবাজারের রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের। শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে গেছে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের সবকটি ছড়া। কৃত্রিম জলাধারেও নেই পানি, কমেছে পশু খাদ্যের গাছগাছালি। খাবার ও পানির খোঁজে পাশের লোকালয়ে চলে যাচ্ছে বনের জীবজন্তু। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2740 হেক্টর আয়তনের দেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট মৌলভীবাজারের লাউয়াছড়া বন। প্রতি বছর শুষ্ক মৌসুমে লাউয়াছড়ার ভিতর দিয়ে প্রবাহিত লাউয়াছড়া, জানকিছড়া, ডুলুছড়া ও মাগুরছড়া সহ সবকটি ছড়াই শুকিয়ে যায়। চলতি মৌসুমেও তাই হয়েছে। বনের ছড়াগুলোতে নেই ছিটেফোঁটা পানি, বৃষ্টির অভাবে পানি নেই কৃত্রিম জলাধারেও। পানির জন্য বন্যপ্রাণীর চারদিকে ছুটাছুটি, চলে আসছে লোকালয়ে। অনেক সময় আতঙ্কগ্রস্ত মানুষের হাতে মারা পড়ছে অনেক প্রাণী। জঙ্গলের ভিতরে কোনো পানি টানি নাই, এখন জীবজন্তু আর ধরলেন বাড়ি ঘরের জায়গা। লাউয়াছড়া বনে কিছু পরিত্যক্ত ছড়া আছে, সেই ছড়াগুলোকে পুনর্খনন করা অথবা পরিকল্পিতভাবে বন্য প্রাণীদের জন্য পানির উৎস তৈরি করে দেওয়া। প্রকৃতিপ্রেমীরা বলছেন, জুন জুলাই হচ্ছে বন্যপ্রাণীর বংশবিস্তারের সময়। এ সময় বনে পর্যটক প্রবেশ বন্ধ সহ পরিকল্পিত জলাধার স্থাপন, ছড়া খনন সহ পশু খাদ্যের গাছ রোপণ প্রয়োজন। ব্রিডিং সিজনে 2 মাস বন সিল করা থাকুক, কোন রকমের টুরিস্ট বা কোন রকম বনজীবীরা এতে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় বন বিভাগ। পানিটা ধরে রাখতে পারি এবং পানিটার যাতে সারা বছরই পানিটার যাতে ব্যবস্থা হয় সেই বিষয়ে আমাদের আসলে কর্মপরিকল্পনা আছে। লাউয়াছড়াকে বন্যপ্রাণীর আবাসযোগ্য করতে বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বলছে প্রকৃতিপ্রেমীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। রিয়ালকে হারিয়ে 16 বছর পর সেমিফাইনালে আর্সেনাল। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হয় 21 টেলিভিশনের রজত জয়ন্তী। দিনব্যাপী আয়োজনে ছিল শোভাযাত্রা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচি। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে 21 টেলিভিশনের জন্মদিনে বের করা হয় র্যালি, ছিল আলোচনা সভা, কেক কাটা ও পান্তা ভাতের আয়োজন। যশোরের বেনাপোলে 25 বছর পূর্তিতে কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভোলায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় 21 টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। কিশোরগঞ্জে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরায় আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় 21 রজত জয়ন্তী। মানিকগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে 21 রজত জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে কেক কেটে 21 জন্মদিন পালন করা হয়। নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারিত হয় গণতন্ত্র, সত্য ও ন্যায় বিচারের পক্ষে 21 শপথ। র্যালি শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে অসচ্ছল ও পথ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে রজত জয়ন্তী উৎসব পালন করা হয়। পরে প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। রাজধানীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অক্সিলারি ফোর্সের 426 জন সদস্য, অভিযোগ পেলে ব্যবস্থা। এবং মৌলভীবাজারে লাউয়াছড়ায় শুকিয়ে গেছে সব ছড়া, খাবার পানির জন্য লোকালয়ে বন্যপ্রাণী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।